সারা সারা বাংলা জুড়ে তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে আবাসের টাকায় দুর্নীতি হচ্ছে। এসবের প্রতিবাদে আমরা আগামী 30 তারিখে জেলা পরিষদে ডেপুটেশন দিতে যাচ্ছি। আমরা বলছি আবাসের টাকা আরো বাড়ানো দরকার। কর্ণাটকে 4 লক্ষ টাকা করে দেয় আবাসের, এখানেও দেওয়া দরকার এবং যোগ্য যারা তাদের সকলকে আবাস দেওয়া দরকার। কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চায়েত লেভেলে যে ভয়ঙ্কর দুর্নীতির পরিণামে মানুষ তার অধিকার হারাচ্ছে। যতদিন পশ্চিমবঙ্গে তৃণমূল নামক এবং তৃণমূল সরকার আছে এবং তার মুখ্যমন্ত্রীরা আছে, এই পার্টি রাজত্ব করছে, এগুলো নিত্যনৈমিত্তিক ঘটনা বলে আপনারা অভ্যাস করে নিন। অপরাধ এ বাংলার মানুষকে অভ্যাসে রূপান্তরিত করতে হবে, কারণ সর্বত্র আজ সবকিছু ভেঙে পড়েছে। তাই অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গ আজ অপরাধীদের, দুষ্কৃতিকারীদের, লুটেরাদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। তাই এই জিনিস শুধু একবার দেখে অবাক হবেন না, ক্রমশ এই ধরনের ঘটনা দেখতে দেখতে বাংলার মানুষকে অভ্যস্ত হতে হবে। এটাই আমাদের ভবিতব্য। এটা কিছু না, যে সমস্ত ডাক্তার আন্দোলন করছে অথবা স্বাস্থ্য বিভাগে যে দুর্নীতিগুলো চোখে পড়ছে, ধরা পড়েছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য, চোখে বালি দেওয়ার জন্য একজনকে নিয়োগ করে তার অধীনে আরেকটা কমিটি হবে, যে কমিটি এই আন্দোলনকারীদের বিরুদ্ধে আগামী দিনে অভিযান চালাবে এবং শাস্তে স্বৈরাচারী এক প্রশাসনের জন্ম দেবে, যেখানে কিছু বলা যাবে না। স্যালাইন বিষ হলেও বলা যাবে না, ওষুধ জাল হলে বলা যাবে না, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যর্থতায়, সরকারের ব্যর্থতায় হাসপাতালের পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, কিছু বলা যাবে না। সেই কিছু না বলার একটা কমিটির নাম হচ্ছে এই নতুন কমিটি। देखिए बंगाल की हाल, खासकर कानून और व्यवस्था की हाल दिन पे दिन बदतर होते जा रहे हैं और इसका वजह यह है कि बंगाल में सत्तारूढ़ पार्टी और इसके सरकार, इनको एक ही मकसद है कि किसी हालत में चुनाव को जीतो और जीतने के बाद सारे राज्य में जो मर्जी वो करते जाओ। कभी पुलिस पे गोली चलते, कभी पुलिस को भी पीटा जाता बंगाल में, और चाहे हथियार, चाहे बम बनाने की सारी चीजें और हर प्रकार की अपराध करने की एक बड़े शानदार जगह बन चुके हैं ये पश्चिम बंगाल। मान लो कि अपराधियों के लिए ये स्वर्ग बनते जा रहे हैं, जहां कुछ भी करो सिर्फ तुम्हें सत्तारूढ़ पार्टी को खुशी करना है और सत्तारूढ़ पार्टी में शामिल होना चाहिए, और इसके बदौलत, इसके तहत तुम्हें जो मर्जी वो करते जाओ, कहीं कोई रोक नहीं है, टोक नहीं है, सीधे तौर पे मर्जी माफी काम करते जाओ। सिर्फ हिस्सा सत्तारूढ़ पार्टी को दिया करो, कमाई की एक हिस्सा सरकार को दिया करो, और इसका लाइसेंस लेके तुम अपना राज बनाते रहो। इसलिए पासपोर्ट में आपको भ्रष्टाचार, फर्जी पासपोर्ट मिलते हैं, फर्जी नोट मिलते हैं, सारे कुछ फर्जी मिलते हैं यहाँ। और बांग्लादेश के साथ हमारा ये तस्करों की आज की नहीं, ये सरकार के साथ, सरकार के शासन और बीएसएफ वालों के एक हिस्से की मदद से ये कारोबार भी बखूबी चलते रहते हैं। यहाँ होता है बांग्लादेश रोहिंग्या बॉर्डर खुला, रोहिंग्यारा बांग्लादेश आछे, लक्ष लक्ष रोहिंग्या आछे, और बॉर्डर तो एरकम চেহারা বর্ডারে সবাই জানে। রোহিঙ্গা আসছে, যে মানুষ ভাবছে ভারতবর্ষে যে লাভ হবে সে তারাই আসছে। রুটি রুজি নাই, বাংলাদেশ থেকে আগামী দিনে আরো বেশি মানুষ আসবে। আমি বলে দিলাম, বাংলাদেশ থেকে আগামী দিনে আরো বেশি মানুষের ঢল নামবে ভারতবর্ষে, কারণ বাংলাদেশের আর্থিক অবস্থা চুরমার হয়ে গেছে, বাংলাদেশের আর্থিক অবস্থা শেষ। এই ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার পাকিস্তান, চীনের দালালি করতে গিয়ে বাংলাদেশের অগ্রগতিকে স্তব্ধ করে দিয়েছে। বাংলাদেশ আবার ভিখারি এবং অভাবীদের দেশে রূপান্তরিত হতে চলেছে। দেখুন, মাঝে মাঝে মনে হয় যে জনপ্রতিনিধি হতে গেলে
কি শুধুমাত্র যে দলটা করব আমি সেই দলের এবং পাশাপাশি যে সরকারের আমি সমর্থক সেই সরকারের জন্য আমি আমার দাসত্ব বৃত্তিকে লিখিয়ে দেব? আমরা কি রাজনীতি করতে গিয়ে মানবিকতাকে বিসর্জন দেব গঙ্গার জলে? আমরা জনপ্রতিনিধি হয়ে কিভাবে একটা সন্তান হারা, শুধু হারা নয়, একমাত্র সন্তান ধর্ষণ খুন হয়ে যাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, তাদের বাবা মার প্রতি এই কটাক্ষ করে আমরা কি প্রকৃত জনপ্রতিনিধির পরিচয় দিতে পারছি? এটাকে একটা জনপ্রতিনিধির গুণাবলীর মধ্যে পড়ে? সে চাইছে না কেন ফাঁসি, তার ব্যাখ্যা কিন্তু দিয়েছে। তৃণমূলের কোনো উকিল সেই ব্যাখ্যার বিরোধিতা করতেই পারে, তার জন্য কোর্টে তারা গেছে, সেখানে গিয়ে তারা ফাঁসির দাবি করেছে। কিন্তু আমরা সবাই বিশ্বাস করি যে এই ঘটনা শুধুমাত্র একটা ব্যক্তি ঘটায়নি, এই ঘটনায় আরো অনেক ব্যক্তি জড়িত, আরো অনেক অপরাধী জড়িত, এবং পশ্চিমবঙ্গ সরকার সুকৌশলে দীর্ঘদিন ধরে তাদেরকে রক্ষা করে চলেছে, আড়াল করে চলেছে। আমি সেই সমস্ত উকিল বাবুদের জিজ্ঞেস করব, আপনারা তো লয়ার, একটা ফাঁসি দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে এ কথা বিশ্বাস করেন? না যে লোকটাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে তার অপরাধের সঙ্গে আরো অপরাধী জড়িয়ে আছে, তারা যেন নিষ্কৃতি না পায়, তারা যেন ছাড় না পায়, সেটাও আপনারা ভাবেন? কোনটা ভাবেন? এর থেকে ঘৃণ্য কোনো মানসিকতা একটা জনপ্রতিনিধির হওয়া উচিত নয় বলে আমি মনে করি। শুধু ভোটে জিতে জনপ্রতিনিধি হওয়া যায় না, জনপ্রতিনিধির কতগুলো মানসিকতার প্রয়োজন হয় একজন জনপ্রতিনিধির। সেই মানসিকতা, মানবিকতা থেকে কেন আপনারা নিজেদেরকে বঞ্চিত করছেন শুধুমাত্র এই রাজ্যের একজন ব্যর্থ, একজন অদক্ষ, দুর্নীতির সহায়তাকারী, অপরাধের সহায়তাকারী একজন মুখ্যমন্ত্রীর স্বার্থে কেন আপনারা সব মানবিকতা আপনারা জলাঞ্জলি দিচ্ছেন? আমি আপনি প্রত্যেকে কিন্তু মায়ের পিতার দয়াতে এই জীবনে এসেছি, ভুলে যাবেন না। সেই মাতা পিতার প্রতি এই নিষ্ঠুর বক্তব্যের পরিণাম। দেখুন, আজকে একটু আগে যে শিক্ষার কথা বললেন, আগে ছিল এসএসসি, তারপরে আসতো স্কুলের বোর্ড, মানে স্কুলের প্রত্যেকটা পরিচালন বোর্ড চাকরির ক্ষেত্রে। লুট করার জন্য, চুরি করার জন্য সেই পদ্ধতি পাল্টে মধ্যশিক্ষা পর্ষদ চলে এলো। এবারও যেখানে যেখানে প্রয়োজন চুরি বাটপারি করার, সেখানে নিয়ম বদলে, পরিকাঠামো বদলে তার দলের লোকদেরকে চুরি করার রাস্তা সুগম করার জন্য, দুর্নীতির রাস্তা সুগম করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এগুলো বিধি ব্যবস্থা। আমি এর আগে অভিযোগ করেছিলাম, মনে হচ্ছে আপনাদের, কোভিডের সময় যখন ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারতো না, সেই সময়ও নিয়ম ছিল যে শুকনো খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার, সেই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বাড়িতে পৌঁছে দেওয়ার। এ রাজ্য সরকার কি করেছিল? তৃণমূল কি করেছিল? তৃণমূলের নেতারা কি করেছিল? হাজার হাজার টন খাবার যা শিশুদের জন্য বরাদ্দ ছিল, সেই খাবার তারা বাজারে বেচেছিল। আজকে মিড ডে মিল কাদের জন্য? শিশুদের খাবার, সেখানেও কেন ভাগ মারা হয়? তারা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। কংগ্রেসের আমলে আমরা রান্না করা খাবার পরিবেশনের জন্য ব্যবস্থা করেছিলাম মিড ডে মিলে। মনে রাখবেন, কংগ্রেসের আমলে, ইউপিএর আমলে আমরা যে ব্যবস্থা করেছিলাম, সেই ব্যবস্থায় 14 কোটি শিশু এই খাবার পেত। কোভিডের সময়তেও তাদের জন্য খাদ্য বরাদ্দ হয়েছিল। এ বাংলায় শিশুরা কোভিডের সময়তেও খাবার পায়নি, এখনো খাবার পাচ্ছে না। আর কত নিচে নামতে দেখব আমরা এই সরকারকে? দেখুন, পশ্চিমবঙ্গ সরকার আজকে বাংলার বেকার যুবক যুবতীদের নিয়ে দুর্নীতির কারণে যে জুয়া খেলাটা খেললো, সেই দুর্নীতির জুয়া খেলার শিকার হলো বাংলার 26,000
শিক্ষক শিক্ষিকা পড়াশোনা করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের বাবা মায়ের সহযোগিতায় তারা শিক্ষা অর্জন করে আজ বঞ্চিত। তার কারণ পশ্চিমবঙ্গ নামক রাজ্যে শিক্ষার দপ্তরের মতন দপ্তরে যে দুর্নীতি হয়েছে, হিমালয় প্রমাণ দুর্নীতি, যে দুর্নীতির সঙ্গে ভারতবর্ষের আর কোন রাজ্যের তুলনা চলে না, সেই দুর্নীতির শিকার তারা। তাদের বয়স বেড়ে যাচ্ছে, তারা জানে না তাদের ভবিষ্যতের জন্য কি অনিশ্চয়তা অপেক্ষা করছে। পশ্চিমবঙ্গ সরকার যদি প্রকৃতই আপনারা মানুষের সরকার হয়ে থাকেন, তাহলে মানুষের ভবিষ্যতের কথা ভেবে, যুবক যুবতীদের কথা ভেবে এই সমস্যার দ্রুত সমাধান করুন। কথায় কথায় আমরা সবাই কোর্টে যাচ্ছি, কারণ আজকে সরকারের কোনো ভূমিকা নেই কোনো সমস্যার সমাধানে। তাই আজকে যুবক যুবতীরা তারা কোর্টে যেতে বাধ্য হচ্ছে, কোর্টের কাছে বিচার যেতে বাধ্য হচ্ছে। সেই কোর্টের সঙ্গে অসহযোগিতা করছে রাজ্যের সরকার। পুলিশের কলার ধরে টানা হ্যাচড়া এবং আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুই বন্দুক বাজে, গ্রামবাসীরা ধরেছিল। তবে পশ্চিমবঙ্গের পুলিশের ডিজি সাহেব তো মাঝখানে পুলিশকে গুলি করে মারার জন্য উত্তর দিনাজপুর গেলেন, তাকে আসামিকে বাংলাদেশ ঢোকার আগে গুলি চালিয়ে হত্যা করে দিলেন। তিনি বলেছিলেন যে পুলিশের উপরে কেউ যদি একটা গুলি চালায় তাহলে 4টে গুলি চালাবো। তো সিউড়িতে তার দায়িত্ব পুলিশকে যারা মারছে 1 চর, তাদেরকে 4 চর মারা। আমরা চাইব পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী যেন কোনোভাবে অপমানিত না হয়, লাঞ্ছিত না হয়। যদি পুলিশ বাহিনী লাঞ্ছিত হয়, অপমানিত হয়, আক্রান্ত হয়, তাহলে পুলিশ বাহিনীর মনোবল তলানিতে ঠেকবে। পুলিশ বাহিনীর মনোবল যদি তলানিতে চলে যায়, তাহলে এ সমাজের আগামী দিনের জন্য এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। আমরা সমালোচনা করি পুলিশের নিশ্চয়ই, কিন্তু সমাজ ব্যবস্থায় পুলিশের অবদানকে আমরা তো কেউ অস্বীকার করতে পারি না। সমাজের পরিচালনায় পুলিশের ভূমিকাকে আমরা তো কেউ অস্বীকার করতে পারি না। কারণ যখনই কোনো মানুষ বিপদে পড়ে, প্রথম যাকে খোঁজে তার নাম পুলিশ। ফার্স্ট পোর্ট অফ কল তার নাম হচ্ছে পুলিশ। তাহলে সেই পুলিশ বাহিনীকে যদি এইভাবে অপমানিত, লাঞ্ছিত, চড়থাপ্পড়, গোলাগুলি মুখোমুখি হতে হয়, তাহলে স্বাভাবিক কারণেই পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা চরম ব্যর্থতার নিদর্শন বলে আমি মনে করি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমাজের জন্য একটা বড় বিপদ ডেকে আনবে আগামী দিনে। লালবাগে ঠিক আছে, গতকালকে রাত্রে মানে গুলি শুনে 4 থেকে 5 রাউন্ডে তারা বেশি কালকাটার সামনে এনএমএ যে আপনার জায়গা, সেই জায়গা তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে ওই জায়গা বিক্রি, দখল, এসব নিয়ে এরকম। দেখুন, আমি এর আগেও আপনাদেরকে বলেছি, এই বাংলায় এই মুহূর্তে সব থেকে বড় দুর্নীতি যেখানে হচ্ছে তার নাম ভূমি এবং রাজস্ব দপ্তর। আবার বলছি, এই বাংলায় এই মুহূর্তে সব থেকে বেশি লুট এবং দুর্নীতি হচ্ছে যে দপ্তরের নাম, তা হচ্ছে ভূমি এবং রাজস্ব দপ্তর। ঘটনাচক্রে ভূমি এবং রাজস্ব দপ্তরের যিনি মন্ত্রী, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। এবং আজ পশ্চিমবঙ্গের মতন রাজ্যে, যেখানে ডেন্সিটি অফ পপুলেশন অর্থাৎ বসতির ঘনত্ব ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে অনেক বেশি, বিশেষ করে বিহার, বাংলায় ডেন্সিটি অফ পপুলেশন, জনবসতির ঘনত্ব খুব বেশি। ফলে এখানে পাশাপাশি এই পশ্চিমবঙ্গ উর্বর জমির একটি রাজ্য। এখানে জমি সংকট আছে। সেই জমি সংকটকে ব্যবহার করে, অর্থাৎ পশ্চিমবঙ্গের জমি সংকটের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে যেখানে রাজ্যের এগিয়ে আসা উচিত। কারণ আপনারা জানেন যে আবাস যোজনায় গরিব মানুষদের ঘর দেওয়ার জায়গা পাচ্ছে না রাজ্য, সেখানে ভূমি রাজস্ব দপ্তর শুধুমাত্র দুর্নীতির কারণে তাদের সরকারি জমি যেমন বেহাত হচ্ছে, পাশাপাশি অনেক জমির মালিক তারাও আজকে তাদের জমি হারাচ্ছে। জমির চরিত্রকে নির্দ্বিধায় পরিবর্তন করে দেওয়া হচ্ছে। যেটা চাষ জমি সেটাকে বাণিজ্যের জমি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ জমির যে ক্যারেক্টার, জমির যে চরিত্র, সেই চরিত্রকে দিন রাত বদলে দেওয়া হচ্ছে ভূমি রাজস্ব দপ্তরে। ভূমি রাজস্ব দপ্তর এখন পশ্চিমবঙ্গের দুর্নীতির নয়া কারখানার নাম, এবং তারই ভিত্তিতে যে জমির উপরে কবজা করার যে লড়াই, সেই লড়াইয়ে আজকে
তৃণমূল দলের গুন্ডা বাহিনী একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আজকে তারা দাঁড়িয়ে আছে। এই ঘটনা কিন্তু আগামী দিনে আরো বাড়বে, কারণ এই রাজ্য সরকারের তাঁর দলের লুটেরাদেরকে করে কমে খাবার যে জায়গা সেটা সংকুচিত হচ্ছে। কত পঞ্চায়েতে চুরি করবে, কত পৌরসভায় চুরি করবে, কত রাস্তাঘাটে চুরি করবে, কত কন্ট্রাক্টরে চুরি করবে, জায়গা কমে আসছে। জায়গা বেঁচে আছে কোথায়? জমি। জমি লুট করো, জমি দখল করো, জমিতেই তোমাদের ভবিষ্যৎ। টাকা মাটি, মাটি টাকা। এবং এই দপ্তরের মাথায় বসেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলার মানুষকে, একটা জিনিস ভেবে দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়িত্বে যে যে দপ্তর, পুলিশ, স্বাস্থ্য, ভূমি রাজস্ব, সর্বত্র অনাচার চলছে, সর্বত্র লুট চলছে, সর্বত্র দুর্নীতি চলছে। সিউড়িতে পুলিশের গলা